এখন যদি ডাক্তার ইউনূসের হাতে এখনো সেনাবাহিনী, এখন ডাক্তার ইউনূস যদি কয় যে এই নির্বাচন বাতিল করি আর নতুন নির্বাচন দিব, বিএনপির কিচ্ছু করার ক্ষমতা নাই, কারোই কিচ্ছু করার ক্ষমতা নাই। যেমন যে গত 18 মাসে কোনো একটা অকারেন্স ঘটাইলে কইতো না যে আওয়ামী লীগ, এই যে হাত দিলে মারছে ইন্ট্রিম, কইলো আওয়ামী লীগ মারছে, শেখ হাসিনার নির্দেশ দিছে, মাইরা ফেলাইছে। ঠিক এখন সেম ঘটনা ঘটাই দিছে বিএনপির সাথে, করতেছে সরকার, নাম দিচ্ছে বিএনপির। রাশেদ হায়দার ভাই, মব যে কালচার 18 মাস ধরে চলেছে, সেটা কি আবার বুমেরাং হয়ে ফিরে আসছে? সেটাই তো আপনাকে বলছি, মব কালচার দিয়ে এরা আগে যা করছে সেম মবটাকে এখন সরকার উস্কাই দিচ্ছে, যাতে বিএনপি শপথ নেওয়ার আগেই সারা পৃথিবীর কাছে নাম খারাপ হয়। এই মবটা চালাইতেছে ওরা। এই যে একটা 72 ঘন্টা থেকে 96 ঘন্টার যে ভ্যাকুয়ামটা আছে, এইটাতে তারা মব উস্কাইতেছে। মানে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, তাইলে দেশের অবস্থা খারাপ বইলা জরুরি অবস্থা জারি করে হয়তো ইউনূস আবার ক্ষমতা রাখতে পারে। এই প্ল্যান তাদের, প্ল্যানটা এইটাই। দরকার সংবিধানে লেখা থাকতে হবে 5ই আগস্টের পরের যত ঘটনা সবগুলো যদি ইন্ডিমিনিটি পায়, তাহলে 12ই ফেব্রুয়ারির পরের থেকে তারেক জিয়া ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত সব ইন্ডিমিনিটি হইতে হবে, সব ইন্ডিমিনিটি পাইতে হবে। এটা আমি তো দ্ব্যর্থহীন ভাষায় বলবো যে ইন্ডিমিনিটি দাও, দিতে হবে। কারণ এরা কারা? এরাই হচ্ছে অরিজিন মুক্তিযোদ্ধা, যারা রাজাকারদের মারতেছে, যারা এই দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছিল তাদেরকে পিড়াইতেছে। 71-এ এরা যা করতে পারে নাই, গত 18 মাসে জামাত এনসিপি তাই করছে। শুধু তাদেরকে এখন যখন এই মুক্তিকামী মানুষ পিটাবে, এইটাকে আপনি কোনো সহিংসতা বলতে পারেন না। এইটা ছাত্র জনতা, এরাই রিয়েল ছাত্র জনতা, এরাই এই দেশকে রক্ষা করবে। আমার দেশ কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার। আমার দেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এসে আমাকে ডিটেক্ট করবে, আমেরিকা এসে আমার বন্দর পোর্ট সব নিয়ে যাবে, আমার দেশের ভূমি ব্যবহার করে অন্য দেশে আমি সন্ত্রাসী হামলা চালাবে। তাদেরকে প্রতিহত করতেছে বাংলাদেশের মুক্তিকামী জনতা। এদেরকে বলেন আপনারা মুক্তিকামী জনতা। এই পত্রিকা আজকে কেন বিএনপি করতেছে, বিএনপি করতে সমস্যারে চিল্লে এগুলো বলতেছে? 5ই আগস্টের পরে তারা একটাবার এই কথাটা উচ্চারণ করে নাই কেন যে জামাতিয়ালারা আওয়ামী লীগদের পিটাইতেছে, ঘর বাড়ি পিটাইতেছে? তখন কেন বলে নাই? ধন্যবাদ রফিক ভাই, আপনি বলতে পারেন আপনার কথা ভাই। সরি আপনার টাইমের ভিতরে আমি টাইমটা নেওয়ার। রফিক ভাই কথা বলে এই কথাটা কি মেনে নেওয়া যায় ভাই? যেখানে এই আক্তাররা, এই সার্জিসরা স্বাধীন করলো, তাদের স্বাধীন দেশে তারা এক পিটুনি খাইতেছে 18 মাস পরে, এটা কিভাবে মেনে নিতে পারি? এই জিনিসটাই বললাম যে এই যে এরা যে বলছে স্বাধীন করছে, এই কথাটাই বাংলাদেশের আমজনতা মানতে পারে নাই। বাংলাদেশের আমজনতার হৃদয়ে 1971, তারা 24-কে 71-এর উপর উঠাইতে চাইছে বিধায় আজকে নর্মাল পাবলিক তাদের এই পিটাইতেছে। এনসিপির বাকি যেসব সান্ডা পান্ডাগুলো আছে, এনসিপি তো না, এটা হচ্ছে জামাতের বি টিম, এদের সান্ডা পান্ডাগুলো সব ঘর বাড়ি ছাড়ছে। খান তালাত রাফি আমার চিটং শহরে তাণ্ডব মাতাইছিল গত 18 মাস। তারে গতকাল রাতের থেকে তাকে আর তার বউকে কাউকেই পাওয়া যাচ্ছে না, পালিয়েছেন, উনিও পালিয়েছেন। তো এই যে পালাইয়া এরা এখন পালাইয়া গেছে। এই যে ধরেন এরা তাণ্ডবটা এখন জামাত ইসলাম কি তাণ্ডবটা করবে আপনার বলি। আজকে সম্ভবত বাংলাদেশের কোন একটা অঞ্চলে জানি বোমা হামলায় 2 জন নিহত হয়েছে, বোমা বিস্ফোরণ। এইটা হচ্ছে জামাতের এই বি টিম, এ টিম, সি টিমের কাজ। মৌলবাদীদের যে ব্যাপার, 560টা জায়গায় একসাথে বোমা হামলা হয়েছিল মনে আছে? মৌলবাদীরা সেম ওই কাজটা মৌলবাদীরা করবে আবার। ওই যে জুলাই যোদ্ধা বলে বহু সুবিধা ভাগ করছে, কিন্তু এইটা দেখেন আগামী কাল থেকে জুলাই যোদ্ধা কইলেই পিটাইবে পাবলিক, সাধারণ পাবলিক মারবে, জুলাই যোদ্ধা কইলেই মারবে। এখন নামে না কেন ওনারা? রাজুতে এখন ঘোষণা দেয় না, রাজুতে আয় সবাই, ওনাদের রাজুতে আয় কর দরকার, ওনাদের এত ক্ষমতা। কারণ সেনাবাহিনী এখন একটু লিবারেল হয়ে গেছে, কারণ সেনাবাহিনী বুঝে গেছে যে ক্ষমতা আসছে বিএনপি, আগের সেই মস্কারি তো আর হবে না। এতদিন তো সেনাবাহিনী উস্কাইছিল, গোটা ইন্ট্রিম উস্কাইছিল,
এখন তার উস্কানি করতে পারতেছে না, এখন সবাই ইয়ানফসিতে আছে। এখন আপনার ওই যে কোথায় মির্জা আব্বাসের সাথে যিনি ছিলেন, হে বলছিল না যে আমি জিতি ভাই হারি, বিএনপি কে তছনছ করে ছেড়ে দিব আমরা। এইটা হচ্ছে সেইটার ফল। ওই যে বিএনপি রে তছনছ কিভাবে করবে, নিজেরাই নিজেদেরকে মাইরা কইতেছে বিএনপি মারছে। 24 জুলাই আগস্টের এই আন্দোলনে যেমন নিজেরা নিজেদের পোলাপাইনের মারছে, আম জনসাধারণ বাচ্চা কাচ্চা যারা মিছিলে গেছিল তাদেরকে জামাতের শার্প শুটাররা গুলি করে মাইরা পুলিশ আর আওয়ামী লীগের উপর দোষ দিছিল। সেম কাহিনীটা এখন আবার শুরু করছে, তারা নিজেরাই নিজেদেরকে মারধর করে এটার দোষ চাপাইতেছে বিএনপির উপর। আমরা কি এটা আশা করতে পারি যে আমাদের এই যে নির্বাচনটা, অনেকে অনেক বিতর্ক করবে, ত্রুটি বিচ্যুতি অনেক কিছু হতেই পারে, অনেক ত্রুটি, তারপরেও তো একটা নির্বাচিত হলো, একটা সরকার আসলো, আমরা কি সেই সরকারের কাছে কি এই গুণগুলো কি আশা করি যে সবার সহ অবস্থান থাকবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি, আরো যত দল রয়েছে বাংলাদেশের, এবং সবাই সবার অধিকারের প্রতি সচেতন থাকবে এবং রাষ্ট্র সেটার দেখভাল করবে? আপনার কি মনে হয়, আপনি কি এরকম আশা করেন? আমরা আশা করতে পারি, তবে আবার এত বেশি স্বপ্ন দেখাও উচিত না যে স্বপ্ন পরবর্তীতে ভঙ্গ হবে। আমরা আশা করতে পারি যে হইতে পারে, কারণ হচ্ছে যে আপনি যেভাবেই বলেন বিএনপিও মোটামুটি গণতান্ত্রিক একটা দল, তারা এসে হয়তো আওয়ামী লীগও ওপেন করে দিবে, আওয়ামী লীগ হয়তো রাজনীতি করতে পারবে, এবং তার কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি জানেন, এই যে আপনারা একটা কথা বলি, আপনাকে এতক্ষণ আমরা বলতেছিলাম যে আমি যে বলতেছিলাম আপনাদের এগুলো সব জামাত, তো আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিক্সাওয়ালা শ্রমিক মজুরেরা জাতীয় পতাকা তুলে জাতীয় সঙ্গীত গায়ে স্যালুট দিচ্ছে। আজকে ওখানে মব হইল না কেন? ওটা তো নয়, যে জায়গায় পাশেই বিএনপির অফিসও আছে, ওইখানে খুব কাছাকাছি বিএনপির অফিস, হয় নাই। তার কারণ কি জানেন, গতকালকে থেকে ওই জামাতের যে কেন্দ্রীয় কার্যালয় ওইটা বন্ধ। তাহলে জামাতিরা যেই মাত্র ভিতরের দিকে ব্যাকটার্ন নিছে তখনই দেশের পরিস্থিতি একটা স্বাভাবিকতায় চলে আসছে। তা নাহলে আজকেও মব হইতো। এই পর্যন্ত যতগুলো মব করছে, যা ভাঙচুর করছে, পুরোটাই জামাতের উপর দায়, পুরোটা জামাত করছে, পুরোটাই ইন্ট্রিম করাইছে। ইন্ট্রিম যদি না করাইতো এইভাবে ক্রেন আসতে পারে না। ক্রেন সরকারি কর্পোরেশন বা স্বায়ত্তশাসী সম্পত্তি, সরকার না চাইলে ক্রেন আসতে পারে না, বুলডোজার আসতে পারে না। 32 ভাঙছে বুলডোজার, সব করাইছে ইন্ট্রিম। আমরা তারেকের কাছে আমরা তো এটা আশা করতে পারি, এবং সে যেহেতু ওই যে বললাম 17 বছর তিনি বিদেশে থেকে গেছেন, তিনি তো এই ব্রিটিশ গণতন্ত্র দেখছেন, সরকারি দল বিরোধী দল কে কিভাবে চল সব দেখছেন না উনি। সুতরাং হয়তো তার সেই বোধোদয় আছে যে না, চলতে থাকুক। তার কারণ কি জানেন, আমাদের দেশে পারিবারিক রাজনীতি যদি বলেন, পারিবারিক রাজনীতির মধ্যে দুইটা আছে, এক বিএনপি, দ্বিতীয় আওয়ামী লীগ। এবং আপনার একটা কথা আজকে বলি, আমি 2 জেনারেশন 3 জেনারেশন পর্যন্ত চলে না রাজনীতি, আর 3rd জেনারেশনে যে রাজনীতি হয় না। আওয়ামী লীগেরটা শেখ মুজিবের পরে শেখ হাসিনা ধরছিলেন, আর বিএনপিটা জিয়া রহমানের পরে খালেদা জিয়া ধরছিলেন এজ এ ওয়াইফ হিসাবে। তারেক জিয়াও বিএনপির রাজনীতি ধরে একটা সফল হবে, কারণ হচ্ছে যে জিয়া রহমানের রক্ত, শেখ হাসিনার শরীরে যেমন রক্ত আছে, বঙ্গবন্ধুর রক্ত, তারেকের শরীরে জিয়ার রক্ত। এই জন্য তারেক পর্যন্ত বিএনপি টিকা যাবে, আওয়ামী লীগ শেখ হাসিনা পর্যন্ত টিকবে, এর পরে যাই আর রক্ত নাই। তখন রক্ত আস্তে আস্তে ফ্রেশ হয়ে আসে। আমাদের এইখানে আমি ফ্রান্সের একটা পুলিশ পরীক্ষা করছিলাম, যে পুলিশ হওয়ার জন্য। তখন ওখানে যে জিনিসটা চেক করছে সেই জিনিসটাতে হয় না। কারণ কি জানেন, ওরা 3 জেনারেশন দেখে। তার মানে আমার বাপ তো আর না, তাহলে হইল না, আমি হইছে, আমারটা হবে না। আমি ন্যাশনালিটি এখন ফ্রেঞ্চের, আমার ছেলেরা ওখানে জন্মগ্রহণ করছে, তাদের হবে না, তাদের ছেলেরা হবে। মানে 3rd জেনারেশনে যায় তারা অটো, ওই যে রক্ত দেখে যে আসলে এরা কি। তো এই জন্য বললাম যে রক্তের যে ধারা, সে জিয়ারটা তারেক পর্যন্ত 100% ফিট। আপনি এখন কইতে পারেন ভাই আপনি এটা কি কইলেন, আমি এটা কি কইলাম, এখন আপনি শুনেন।
রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধীর পরে কে আসলো? রাজীব গান্ধী আসলো তো, ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী। এরপরে এরপরে এই যে রাজীব গান্ধীর পোলাপাইন, ওরা যায় টিকাইতে পারলো দলের, দল মুসলিম লীগ হয়ে রয়েছে এখন সেম। সুতরাং আমরা তারেকের কাছে এটা আশা করতে পারি যে ভাই, আপনি যতদিন হয়তো আরো 10 বছর বা 20 বছরই সেন্সে থাকবেন, রাজনীতি করার মতো ইয়ে থাকবেন, ততদিনে আপনি সবার অবস্থান কইরা দেশটাকে গড়েন, যাতে অন্তত 50 বছর পরে এই যে 18 মাসের ভেতরে মানুষ যে বলতেছিল শেখ হাসিনা উন্নয়ন করছে, শেখ হাসিনা এই ছিল, আগেই ভালো ছিলাম, এই জিনিসটা যাতে আগামীতে তারেকও ব্যাপারেও বলে যে না, তারেক যে কিছু কাজ তো সঠিক 100% কারেক্ট করতে হবে তা না, কিছু কাজ যাতে মানুষ বলে যে না উনি এটা করছেন, এটা ভালো করেছেন, এইটা আশা করতে পারি আমি। যে এইটা 60, 62 বছর 65 বছর হয়ে গেছে বয়স, করতে পারেন এটা, যে ঠিক আছে আমি 5 বছর দেশ এমন ভাবে চালাবো যে এটা দেখার মতো। যেমন আপনার এই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি জানে নাম, বিএনপির বাবর, বাবরের বিরুদ্ধে দুর্নীতির মামলা বলেন, অমুক বলেন, 10টা অস্ত্র বলেন, সব আমি স্বীকার করে নিলাম। বাবরের একটা কথা আমার আজীবন মনে থাকবে, যেটা সেদিন আমি বাবরের অফিসে গিয়েছিলাম যে কোনো একটা কাজে আরেকজন লোকের সাথে, ঢাকার পুলিশ কমিশনার গিয়েছিলেন দেখা করতে বাবরের সাথে, এবং উনি ভিতরে ঢুকছেন, আমরা বাহিরে গলার আওয়াজ শোনা যাচ্ছে বাবরের। বাবর তারা এইভাবে বলতেছে যে মা বোন তিলা গালি দিয়া বলতেছে, তোর বেটার ডিউটি এখন সারাদিন, তুই সকাল 9টা বাজে ঢুকা 5টা পর্যন্ত অফিসের দায়িত্ব তোর, তুই সেখান থেকে না এসে আমার তেলবাজি করতে আসছস, তুই দরকার রাইতের 12টার সময় আমার ঘরে যা, তোর কথা শুনবো, তুই এইখানে কি বেটা ডিউটিতে যা। এটা কিন্তু বাস্তব সত্য, যে কথাটা আমি আপনার বললাম এটা শুনছি। তাহলে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটর দরকার, হইতে পারে সে বহুত কিছু করছে, নকলে সরকার হয়ে গেছিল দেশ, সেইখানে তখন সম্ভবত কোন মিলন জানি, বিএনপির একটা শিক্ষামন্ত্রী ছিল, কি মিলন সম্ভবত নাম ভুলে গেছি, পত্রিকাতে বড় বড় হেডলাইন আসছিল, সরি মিলন সম্ভবত শিক্ষামন্ত্রী ছিল, ও শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, হেলিকপ্টার নিয়া বিভিন্ন কেন্দ্রে যায় অ্যাটাক করছে, নকল ধরছে, ওইটা কিন্তু তখন কিন্তু সবাই বাহবা দিছিল। সেরকম লোক দরকার আসলে এখন। ওইরকম কত হচ্ছে যে দেশকে স্থিতিশীল রাখতে হবে, রাজনীতি করার অধিকার সবার আছে, একমাত্র যুদ্ধাপরাধী মৌলবাদীদের ছাড়া। বাংলাদেশে রাজনীতি করার অধিকার সবার আছে, যুদ্ধাপরাধী এবং মৌলবাদী এই 2 গ্রুপ ছাড়া। এই 2 গ্রুপে যতক্ষণ ঠেকায় রাখতে পারবেন, এই দেশ সঠিক পথে চলবে, পথটা সঠিকই চলবে। আর যদি না পারেন তাহলে সম্ভব, যেভাবে ওরা এর আগে যে পর্যায়ে আওয়ামী লীগ তো অনেক ঠেকানোর চেষ্টা করলো, অথচ এই নির্বাচনে এসে তারা না আওয়ামী লীগ ঠেকানোর চেষ্টা করছে মানে কি জানেন? আপনারা বলি এখন একটা কথা, আওয়ামী লীগ কিরকম ঠেকাইছে। ওবায়দুল কাদের একটা বক্তব্য ছিল যে রাজাকারের ছেলে, ওর বাপ রাজাকার ছিল বলে কেউ আওয়ামী লীগ করতে পারে না, ওরা নেতা বানাইতে পারে না, বানাইছে। অনেক নেতা আছে যাদের বড় ভাই করছে জামাত, বাপ করে জামাত, এবং এমনও রাজাকার পুত্র আছে যারা আওয়ামী লীগের অনেক বড় পদে আছে, যার বাপ বলছিল যে যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে আমি আর সূর্য দেখবো না, এই কথা বইলা উনি গর্ব করতো। আর যেই স্বাধীন হয়েছে ওই যে উনি ঘরে ঢুকছে, সেই ঘরে বসেই মরে গেছে, বাইরে হয়নি। জি, রাশেদ হায়দার ভাই একজন কমেন্ট করছে আপনার বক্তব্য শোনার পর, বলছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবার রাজনীতি করার অধিকার আছে। হ্যাঁ, উনি করছে, কারণ উনি তো গুপ্ত জামাত, উনি হচ্ছেন যে গুপ্ত, উনি সরাসরি জামাত, উনি গুপ্ত জামাত হবেন কেন? হ্যাঁ, উনি তো বলছে আওয়ামী লীগ ছাড়া সবার অধিকার আছে, মানে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই না, কেন এত বছর রাজনীতি করলো তা? হ্যাঁ, উনি হচ্ছেন যে গুপ্ত জামাত। কেমনে গুপ্ত হইলো? উনি তো প্রকাশ্য জামাত। না ওনার চেহারা দেখায় না, তোরা তো চেহারাটা দেখাইয়া বলতে বলেন না, এত সৎসাহস থাকলে চেহারাটা দেখা এখনই, নাকি ভদ্রলোক কোনো অবৈধ জন্ম যে ওনার চেহারা দেখাতে লজ্জা লাগছে।
জি রফিক রাশেদ হায়দার ভাই, না উনি যেটা বললেন যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই, এটার কি এই ব্যাখ্যা? কোনটা? এর ব্যাখ্যা কি এই? আওয়ামী লীগ তো বিশাল পাপী। না, আওয়ামী লীগ আমি দেশটা আমি স্বাধীন আমি করছে। এর জবাবটা দিই রাশেদ ভাই, আওয়ামী লীগের আমি স্বাধীন জবাবটা দিই। পাকিস্তান আর ভাঙলো, এদের নাম ও গায়ে ভদ্রলোকের ভাঙার নামটা একটা অপরাধ আছে না? রাশেদ ভাই, না না আমি না, জবাবটা কারণ আমি এই দিই করি ভাই, আমি তোমার টান দিই। স্বাধীন তো আওয়ামী লীগ করাইছে। এখন এই যে রাশেদ ভাই, দেশ ভাগ করছে, তো এটা অন্যায় করে নাই? প্রোডাক্ট। আওয়ামী লীগ এত বড় একটা অন্যায় করলো যে পাকিস্তান একটা দেশকে ভাঙলো, এত বড় অন্যায় করার পরেও তাদের এই দেশের স্বাধীন মানে রাজনীতি করার অধিকার হ্যাঁ হ্যাঁ, থাকবে কেন? ওইটাই ওনার ওইটাই ভাষ্য হচ্ছে যেটা, ওনাদের আমি এটাই বলতে গাত্রদাহ। চাচ্ছি। ওনাদের গাত্রদাহ হয়েছে যে ওইটা, ওনারা পাকিস্তানি প্রোডাক্ট। আমি বলবো যে ওনারা পাকিস্তান চলে যাওয়া ভালো। আজকে ওনাদের কলিজা ফাইটা যাইতেছে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আবার গোলাম আজমের ব্যানার লাগাইয়া সেটাতে জুতা নিক্ষেপ করা হচ্ছে। ওনাদের কলিজা আজকে ফাইটা যাইতেছে, চৌচির হয়ে যাচ্ছে ওনাদের কলিজা।